স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের একাদশ অধ্যায় হলো তথ্য উপাত্ত নিয়ে। এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলি আমি আলোচনা করব। এটা হলো তোমাদের 171 পৃষ্ঠায়। এখানে শুরুতেই 1 নম্বর প্রশ্নে বলা হলো নিচের কোনটি দ্বারা শ্রেণী ব্যাপ্তি বোঝায়। কতে বলা হলো যে উপাত্তগুলোর মধ্যে প্রথম ও শেষ উপাত্তের ব্যবধান, উপাত্তগুলোর মধ্যে শেষ ও প্রথম উপাত্তের সমষ্টি, প্রত্যেক শ্রেণীর বৃহত্তম ও ক্ষুদ্রতম উপাত্তের সমষ্টি, প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার ব্যবধান। তো আমরা আসলে এখানে দেখব আসলে সঠিক উত্তর কোনটা হয়। তো এখন শ্রেণী ব্যাপ্তির ব্যাপারটা কি। এখন শ্রেণী ব্যাপ্তি আমি এখানে একটু বলি। দেখো, ধরো আমি তোমাদের শ্রেণী ব্যাপ্তি কয়েকটা এখানে দেব। একত্রিশ থেকে ধরো 40, 41 থেকে 50, এখানে ধরো 5, এখানে 7, গণসংখ্যা এভাবে দেওয়া হলো। এভাবে আরও থাকবে, আমি উদাহরণ হিসেবে 2টা নিলাম। তো এখানে শ্রেণী ব্যাপ্তি মানে কি, এখানে আমরা যেটা বুঝবো সেটা হলো প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম এবং বৃহত্তম যে সংখ্যার ব্যবধান সেটাকেই আমরা বুঝবো। কিভাবে? তাহলে এখানে দেখো যে 31 থেকে 40 এই যে শ্রেণী ব্যাপ্তি, এখানে শ্রেণী ব্যাপ্তি তাহলে কত আমরা এখানে পাবো? এখানে আমরা শ্রেণী ব্যাপ্তি পাবো 10। তো এখানে শ্রেণী সর্বনিম্ন সীমা এবং সর্বোচ্চ বা উচ্চ সীমা এই দুইটা দেখো, এই কথাই বলা হলো যে প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার ব্যবধান, এটাই হলো তোমার শ্রেণী ব্যাপ্তি। তাহলে ঘ নাম্বার হবে আমাদের সঠিক উত্তর। আমরা কি পেলাম? একের ঘ নাম্বার আমাদের সঠিক উত্তর। এবার 2-এ যাব। 2-এ কি বললো যে একটি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি? এখানে কিন্তু নির্দেশক হবে এখানে গণসংখ্যা। যেমন দেখো, আমি এখানে শ্রেণী ব্যাপ্তি নিলাম 2টা। প্রথম শ্রেণী ব্যাপ্তি এখানে গণসংখ্যা হলো 5, অর্থাৎ 31 থেকে 40-এর ভিতর উপাত্ত অবস্থান করবে কয়টা? 5টা। 41 থেকে 50-এর ভিতর উপাত্ত থাকবে কয়টা? 7টা। এ কথাই বলা হলো যে একটি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি? সেটা হলো গণসংখ্যা। তাহলে 2-এর ক হলো আমাদের সঠিক উত্তর। এরপর 3 নম্বর, 8, 12, 16, 17, 20 সংখ্যাগুলো গড় কত? এখানে গড় মানে কি? এখানে উপাত্ত কয়টা? 2, 4, 5টা। এই 5টা যোগ করে আমরা 5 দ্বারা ভাগ করব। আমরা যদি যোগ করি তাহলে যোগের ক্ষেত্রে দেখো এখানে 8 আর 12 হলো কত? 20। তাহলে 20 যোগ 16 যোগ হলো 17 যোগ হলো 20, তাহলে কত হয়? 73। ভাগ হলো 5। আমরা কত দিয়ে ভাগ দেবো? 5 দিয়ে, যেহেতু 5টা উপাত্ত। তাহলে 14.6। তাহলে আমাদের কিন্তু 3-এর ঘ নাম্বার আমরা পেলাম। 3-এর ঘ নাম্বার। এরপর 4 নম্বর প্রশ্নে যাব আমরা। 4 নম্বর, এখানে 4 নম্বর প্রশ্নে পড়লো যে এই উপাত্তগুলোর মধ্যক কত? এখন দেখবো উপাত্তের সংখ্যা কি আমাদের, জোড় না বিজোড়। 2, 4, 6, এখানে উপাত্তের সংখ্যা হলো আমাদের 6টা। 6 হলো এখানে জোড় সংখ্যা। তাহলে আমরা যে কাজটি করব 4 নম্বরের জন্য, আমরা উপাত্তগুলোকে আগে সাজায় নেব। তো এখানে আমাদের দেখো সাজানোই আছে 10, 12, 14, 18, 19, 25। তাহলে 6টা উপাত্ত সাজানোই আছে। এখন উপাত্তের সংখ্যা যদি জোড় হয় তাহলে মধ্যক সমান সূত্র হলো মধ্যক সমান n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ ভাগ হলো 2। তাহলে এখানে আমরা দেখব এখানে 6টা উপাত্ত, তাহলে 6/2 তম পদ 6/2 যোগ 1 তম পদ ভাগ হলো 2। সেক্ষেত্রে আমরা এখানে পাই তৃতীয় পদ যোগ হলো চতুর্থ পদ ভাগ 2। এখন তৃতীয় পদ দেখো 1, 2, 3, 14, চতুর্থ হলো 18। তাহলে 14 যোগ 18 ভাগ হলো 2। তাহলে আসবে কত?
8 4 12 2 32, 2 দিয়ে ভাগ করলে 16। আমরা এখানে পেলাম কত? 16। তাহলে আমাদের 4-এর আমাদের গ হবে এখানে সঠিক উত্তর। আমরা 4-এর গ পেলাম 16। তাহলে এটা হবে আমাদের সঠিক উত্তর। এবার প্রচুরক। প্রচুরক মানে কি? তোমার দেখতে হবে যে কোন উপাত্ত সর্বাধিক বার মানে সবচেয়ে বেশি বার অবস্থান করে। আমরা দেখতে পাই 6 12 7 12 11 12। তার মানে এখানে দেখো 12 একবার 2 বার 3 বার, 11 একবার 2 বার 3 বার। তাহলে প্রচুরক হবে এখানে 11 আর 12। যে উপাত্ত সর্বাধিক বার অবস্থান করে সেটাই হলো প্রচুরক। আচ্ছা, এরপর বলা হলো নিচে তোমাদের শ্রেণীর 40 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। তো এই সারণীর আলোকে 6 থেকে 8 পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে বলা হলো যে উপাত্তগুলোর শ্রেণী ব্যাপ্তি কত বা কোনটি। এখানে দেখো, তাহলে আমরা এখানে দেখতে পাই, দেখো এই যে 41 থেকে 50 শ্রেণী ব্যাপ্তি কত, এটা দুইভাবেই তোমরা নির্ধারণ করতে পারো। দেখো এই শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমা কত? 55। এই শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমা কত? 70। 70 থেকে 55 বাদ দিলে কত হয়? 15। এভাবেও নির্ধারণ করতে পারো, অথবা তোমরা এখান থেকে হিসাব করো 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55। তাহলে কত হলো? তাহলে 12 13 14 15। এই যে 15, তো শ্রেণী ব্যাপ্তি কিন্তু এখানে 15, অর্থাৎ 6-এর হলো। আচ্ছা, 5-এর আমরা লিখলাম কত? খ নাম্বার। 5-এর হলো আমাদের খ নাম্বার, 6-এর হলো আমাদের ঘ নাম্বার। 6-এর ঘ নাম্বার। এরপর 8 নাম্বার 7 নাম্বার, এখানে দ্বিতীয় শ্রেণী মধ্যমান কোনটি সেটা বের করতে হবে। দ্বিতীয় শ্রেণীর, আচ্ছা আমাদের এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয় শ্রেণীর মধ্যমান কত? আমরা যদি মধ্যমান বের করি তাহলে মধ্যমান সমান, তাহলে এখানে আমরা দেখতে পাই 56 আর 70, এই দুটো যোগ দাও। কোন একটা শ্রেণীর মধ্যবিন্দু বের করার নিয়ম হলো সর্বনিম্ন সর্বোচ্চ যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখানে 6 7 5 12, 2 দিয়ে ভাগ দিলে 6 2 12 3 2 6 63। তার মানে আমাদের এখানে 7-এর খ নাম্বার হবে সঠিক উত্তর। 7-এর খ, এই যে 63 হবে সঠিক উত্তর। আচ্ছা, প্রদত্ত সারণীতে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণী মানে কি? তোমাকে দেখতে হবে সারণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি কোথায়। 6 10 20 4, তার মানে এই যে এটা হলো গণসংখ্যা সবচেয়ে বেশি, এটাই হলো প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা মানে কি? এখানে 71 হলো নিম্ন সীমা আর 85 হলো উচ্চ সীমা। তাহলে 8-এর গ হবে আমাদের সঠিক উত্তর। 8-এর গ। তো এরপর আমাদের এবার 9 নম্বর প্রশ্ন বলা হলো 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। কতে বলা হলো প্রাপ্ত নম্বরের সরাসরি গড় কত সেটা বের করতে হবে। খতে বলা হলো শ্রেণী ব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে, সেই সারণী থেকে গড় বের করতে হবে। গতে বলা হলো সরাসরি প্রাপ্ত গড়ের সাথে খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য বের করতে হবে। অর্থাৎ কতে যে তুমি গড় বের করবে, খতে যে গড় বের করবে, এই দুইটা গড়ের বিয়োগফল কত আসে সেটা তোমাকে বের করতে হবে। তো এখানে 25 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের সমষ্টি আমরা এভাবে সরাসরি আগে যোগ করব। তাহলে 25 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর আমরা এভাবে নিলাম, তাহলে এটা যোগফল আসলে কত আসে সেটা আমরা দেখব। তাহলে এটা আমরা যোগ করি, তাহলে 72 যোগ 85 যোগ 78 যোগ 84 যোগ, তাহলে এটা আসবে আমাদের কত? 1875। এখন 1875কে যদি আমরা 25 দিয়ে ভাগ দিই, তাহলে ভাগ 25, তাহলে আসবে আমাদের 75। তাহলে 1875, অতএব গড় সমান আমরা লিখতে পারি 1875 ভাগ হলো আমাদের উপাত্তের সংখ্যা 25, মোট সংখ্যা। তো আমরা এখানে ভাগ দিলে পাবো আমাদের 75, আমরা গড় পেয়ে গেলাম। এবার খতে বললো যে শ্রেণীর ব্যাপ্তি 5 নিয়ে তোমাকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। আমরা সারণী তৈরি করব। তাহলে আমরা এখানে
শ্রেণী ব্যক্তি 5 নিয়ে যখন গণসংখ্যা সারণী তৈরি করব, তো সেক্ষেত্রে আমাদের সর্বনিম্ন সর্বোচ্চ নাম্বার বের করতে হবে কত, এবং এখান থেকে আমাদের পরিসরটা নিতে হবে। পরিসর থেকে আমাদের শ্রেণীর সংখ্যাটা নির্ধারণ করতে হবে। তো যাই হোক, আমরা আগে সর্বনিম্ন নাম্বার কত সেটা আমরা আগে খুঁজে বের করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 60-এর ঘর দেখতে পাচ্ছি, 60-এর ঘর, 60-এর 63, সর্বনিম্ন নাম্বার পেলাম 63। এবার সর্বোচ্চ নাম্বার কত সেটা দেখতে হবে। সর্বোচ্চ নাম্বার এখানে আমরা 70, 80, 80-র ঘর দেখতে পাচ্ছি, 80, 80, 80, 80, 80-র ঘর। তার মানে এখানে এই যে 88 হলো আমাদের সর্বোচ্চ নাম্বার। সর্বনিম্ন নাম্বার হলো আমাদের 63, আর সর্বোচ্চ নাম্বার হলো আমাদের 88, আর সর্বনিম্ন হলো আমাদের 63। তো সেক্ষেত্রে আমরা এখানে পরিসরটা বের করি। পরিসর সমান হলো সর্বোচ্চ নাম্বার বিয়োগ হলো সর্বনিম্ন নাম্বার যোগ হলো 1। তো এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে 5 আর এখানে হলো 2 যোগ 1, তাহলে আমরা পাবো এখানে হতো 26। এখন শ্রেণী ব্যাপ্তি আমাদের কত? শ্রেণী ব্যাপ্তি হলো আমাদের প্রশ্নে দেওয়াই থাকবে এটা, বা দেওয়া না থাকলে তুমি তোমার মতো করে নাও। এখানে 5, তাহলে শ্রেণী সংখ্যা হলো আমাদের পরিসরকে 5 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 5 5 25 থাকবে 1, 5 2 10, অর্থাৎ 5.2। তাহলে এখানে শ্রেণী সংখ্যা আমরা অ্যাপ্রক্সিমেটলি এটা নিতে পারি 6টি শ্রেণীর সংখ্যা, কিন্তু কখনো ভগ্নাংশ আকারে নেওয়া যাবে না, পূর্ণ সংখ্যা নিতে হবে। 5 দশমিক যেটাই হোক তারপরে পূর্ণ সংখ্যা সেটা নিতে হবে। শ্রেণী সংখ্যা হলো আমাদের 6। তো এখন আমরা এখানে গণসংখ্যা সারণী তৈরি করব। গণসংখ্যা সারণী নিম্নরূপ। তাহলে আমরা এখানে কলাম নেব, ধরো শ্রেণী ব্যক্তির একটা কলাম নেব, তারপর এখানে শ্রেণীর মধ্যমান একটা কলাম নিলাম, তারপর এখানে আমরা এখানে টালির একটা নেব, তারপর আমরা এখানে গণসংখ্যার একটা নেব, গণসংখ্যা, আর একটা শ্রেণী মধ্যবিন্দু এবং গণসংখ্যা নিয়ে একটা কলাম হবে। তো শুরুতেই আমাদের শ্রেণী ব্যাপ্তি, তারপর আমাদের শ্রেণীর মধ্যবিন্দু, এটাকে আমরা EXI দ্বারা উল্লেখ করব। তারপর এরপর আমরা টালি নেই, তারপর গণসংখ্যা নেই, এটাকে EFI দ্বারা উল্লেখ করব, আর এখানে EFI আর হলো EXI। তো এখানে শ্রেণী ব্যাপ্তি আমাদের সর্বনিম্ন সংখ্যা হলো 63, আমরা 62 দিয়ে শুরু করব। তাহলে 62, তোমাকে শ্রেণী ব্যাপ্তি 5 নিতে হবে। 62, 63, 64, 65, 66, তারপর 66 পরের সংখ্যা 67, 68, 69, 70, 71, তারপর 72 থেকে 76, তারপর 77 থেকে 81, 82 থেকে তোমার 86, এই তো। তারপর এখানে শ্রেণীর মধ্যবিন্দু মানে এই দুইটা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ দেব। তাহলে 66 আর 62 যোগ দাও, তাহলে এখানে 66 যোগ হলো 62, 128 ভাগ হলো 2, তাহলে কত পেলাম? 64। তারপর 67 যোগ হলো 71 ভাগ হলো 2, কত হলো? 69। তাহলে এখানে বাড়লো কত দেখো, ব্যবধান হলো কত? 5। আমরা 5 যোগ করে যাব এখন। তাহলে 69-এর সাথে 5 যোগ করলে 70, 74, 74-এর সাথে 5 যোগ করলে
এর সাথে আবার 5 যোগ করো, 84। তো শ্রেণীর মধ্যবিন্দু আমরা পেয়ে গেলাম। এবার টালি। এখন 62 থেকে 66 ভিতর কয়টা উপাত্ত আছে সেটা আমরা দেখব। তাহলে আমরা দেখব 62 থেকে 66 ভিতর 62 থেকে 66 ভিতর আমরা পাচ্ছি এখানে একটা। আচ্ছা, যাই হোক, আমরা এভাবেও দেখতে পারি। এই যে শুরুতে আমরা পেলাম কি 72, তাই না? এই 72 মানে কি আমরা এখানে 1 টান দেব। তারপরে হলো 85 মানে হলো আমরা এখানে 1 টান দেব। তারপর হলো 78 মানে এখানে 1 টান। তারপর হলো 84 মানে হলো এর ভিতর। তারপর 78, তাহলে এখানে। তারপর 75 মানে হলো এখানে। 69 মানে হলো আমাদের 69 মানে এই ঘরে। তারপরে হলো 67 মানে এটা। তারপরে হলো 88, আমরা এখানে 87 থেকে আমরা নেব 92 পর্যন্ত। তাহলে এখানে এরপরে 5 যোগ করলে 89। উত্তরগুলোর সংখ্যা অনুযায়ী আমি কিন্তু এখানে টালি নিয়ে নিলাম। তো এখানে টালির সংখ্যা মানেই হলো গণের সংখ্যা। টালি হলো এখানে কত? 3, তার মানে গণের সংখ্যা 3। এখানে হলো 5, এখানে হলো কত? 7, এখানে হলো 5, এখানে হলো 4, এখানে হলো 1। তাহলে আমাদের হিসাব করে আমরা দেখি যে আসলে গণসংখ্যা কত হয়। গণসংখ্যা এখানে 5 3 8, 8 আর 7 15, 20, 24, 25। আমরা এখানে গণসংখ্যা 25 পেয়ে গেলাম। তার মানে আমাদের হিসাব ঠিক আছে। এরপর আমরা গুণ দেব। তাহলে FI মানে কি? 64 সঙ্গে 3 গুণ দাও। 64 সঙ্গে 3 গুণ, তাহলে 64 গুণন হলো 3, তাহলে আসবে 192। তারপর 69 গুণন হলো 5, 345। তারপর 74 গুণন হলো 7, তাহলে আসবে 518। তারপর 79 গুণন হলো 5, তাহলে আসবে 395। তাহলে এখানে 84 গুণন 4, তাহলে 336। তারপর এখানে 89, 8, 9। এখন এগুলো আমরা যোগ দেব। তাহলে 192 যোগ হলো 345 যোগ হলো 518 যোগ হলো 395। তারপর হলো 336 যোগ হলো 89, 8 9, 1875। ভাগ দেবো আমরা 25 দিয়ে। তাহলে আমাদের এখানে সামেশন অফ FI সমান হলো 1875। তো সেক্ষেত্রে আমরা এখানে গড় লিখতে পারি। অতএব গড় x বার সমান সামেশন অফ FI ডিভাইডেড n। তার মানে 1875 ভাগ হলো 25, তার মানে 75 হবে। তো এখানে আমরা ভাগ যদি 25 দেয়, আগেরটাই 75। এখন আমাদের প্রশ্নে বললো যে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করলাম, সেখান থেকে আমরা গড় বের করলাম। খতে আমরা এই কাজটাই করলাম। তাহলে আমাদের গতে বলে সরাসরি প্রাপ্ত গড়ের সাথে খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য করতে হবে। পার্থক্য তাহলে 75 থেকে তুমি 75 বাদ দাও, তাহলে 0। এটাই উত্তর।